হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এক্সপ্লেনেশন শুরু করার আগে প্লিজ গাইস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ভিডিও ফ্রেন্ডস। অ্যান্ড নাও লেটস স্টার্ট দ্য এক্সপ্লেন। ড্রামার শুরুতেই ড্রামার মেন লিডকে দেখতে পাই সিওকেজু এক ব্যক্তির ছবি তোলে। আসলে ওই ব্যক্তিও ভূত। সিওকেজু ছবিটি একটি দেয়ালে লাগিয়ে দেয় আর দেখতে পাই ওই দেয়ালে আরো অনেক ছবি লাগানো রয়েছে। সিওকেজু বলে এটা কোনো সাধারণ ফটো স্টুডিও নয়, এখানে মৃত মানুষেরা ছবি তোলে যারা জীবিত অবস্থায় নিজেদের স্মৃতি রেখে যেতে পারেন। এরপর আমাদের এই ফটো স্টুডিও সম্পর্কে বলা হয় হাজারো বছর থেকে মানুষের কাছে মিডনাইট স্টুডিও নামে পরিচিত। এই স্টুডিও লাইফ আর ডেথের মাঝে। ডেথ পথে হাঁটার সময় কিছু লোক এই ফটো স্টুডিওর দিকে আকৃষ্ট হয়ে চলতে থাকে, বাট এই ফটো স্টুডিও পর্যন্ত আসতে অনেক বাধা বিপত্তি পার হতে হয়, অনেক কঠিন জিনিস পার হয়ে এই স্টুডিওতে আসতে হয়। বহুকাল আগে এক ব্যক্তি দূর থেকে স্টুডিও দেখতে থাকে, আর এই ফটো স্টুডিও কোনো জীবিত মানুষ এলাও নয়। ওই ব্যক্তি এটা জানে ক্যামেরা পাহারা দেয় যে গার্ডিয়ান, সে খুবই ভয়ঙ্কর। এটা জেনেও সে এই ক্যামেরা চুরি করতে এসেছে। এই ক্যামেরা শুধু মৃত মানুষকে ছবি তুলতে পারে সেটা নয়, সাথে সাথে এই ক্যামেরা মৃত মানুষকে জীবিতও করতে পারে। তার জন্যই ওই ব্যক্তি এই ক্যামেরা চুরি করতে এসেছে। যখন এই ব্যক্তি ক্যামেরা চুরি করবে তখনই গার্ডিয়ান চলে আসে, বাট ওই ব্যক্তি অনেক কষ্ট করে ক্যামেরাটা নিয়ে নিজের বাড়িতে আসে। তখন আমরা জানতে পারি ওই ব্যক্তি ক্যামেরাটা তার ছেলের জন্য চুরি করেছে, কারণ তার ছেলে অনেক অসুস্থ ছিল, মৃত্যুর সাথে লড়াই করছে। ওই ব্যক্তি তার ছেলের কাছে যায়, গিয়ে বলে তুমি একদমই সুস্থ হয়ে যাবে, এই ক্যামেরার উপর হাত রাখো। তখন ওই ব্যক্তির ছেলে মারা যায়, আর দেখতে পাই তখন এই গার্ডিয়ান চলে আসে, আর বাড়িতে যত লোক আছে সব ফ্রিজ হয়ে গেছে। ওই ব্যক্তি গার্ডিয়ানের কাছে ক্ষমা চায়, বলে আমি জানি ভুল করেছি, তার জন্য আপনি আমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু আমার ছেলেকে জীবিত করে দিন। আমার ছেলে যদি না থাকে তাহলে আমি বেঁচে থেকে কি করব, নইলে আমার প্রাণ নিয়ে আমার ছেলেকে জীবিত করে দিন। অন্তত আমি যে বয়স পর্যন্ত বেঁচে ছিলাম সেই বয়স পর্যন্ত বেঁচে থাকতে দিন। আর ওই ব্যক্তি তখন বয়স ছিল 35। তখন গার্ডিয়ান বলে তাহলে তোমার ছেলে অ্যান্ড যত তার প্রজন্ম আসবে সবাই 35 বছর বেঁচে থাকবে। তখন ওই ব্যক্তি বলে আমি যে কোনো কিছুর বিনিময়ে আমার ছেলের জীবন চাই, আমি কোনো কিছুর পরোয়া করি না, আপনি শুধু আমার ছেলেকে জীবিত করে দিন। এরপর গার্ডিয়ান ছেলেটিকে জীবিত করে দেয়। প্রেজেন্টে আমাদের ড্রামার মেন লিড সিউকেজুকে দেখতে পাই একটি চার্চে ছিল। সিউকেজিও ছিল ওই ব্যক্তির বংশধর। সিউকেজু মিডনাইট স্টুডিওতে কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই একটু ব্রেকের প্রয়োজন ছিল, তাই চার্চে এসেছে ঘুমাতে, যাতে করে কোনো ভূত তাকে ডিস্টার্ব না করে। আর এ হচ্ছে সিউকেজুর ম্যানেজার, নাম জুন। জুনও একজন ভূত। জুন সিউকেজুকে বলে তুমি আর কত সময় এখানে ঘুমাবে, তুমি তো জানো ওখানে ভিজিটর অপেক্ষা করছে। সিউকেজু বলে তুমি তো জানো আমি কখন থেকে অপেক্ষা করছি একটু ঘুমানোর জন্য, ভিজিটর যদি নিজের কাজ করাতে হয় তাহলে তাকে অপেক্ষা করতে বলো। একথা বলে সিউকেজু আবার ঘুমিয়ে পড়ে। এরপর দেখি চার্চে এক ব্যক্তি প্রবেশ করে, এ হচ্ছে পার্ক। পার্কও একজন ভূত। পার্কও সিউকেজুর সাথে বডিগার্ডের কাজ করে। পার্ক এসে সিউকেজুকে কোলে তুলে নেয়। জুন বলে তুমি কোনো কর্মচারী না, তুমি তো ওখানের মালিক, তাই তোমার উচিত ছিল নিজে থেকেই চলে যাওয়া। পার্ক সিউকেজুকে কোলে নিয়ে যাচ্ছে, আর ওখানে সবাই আশ্চর্য হয়ে যায়, কারণ কেউ তো পার্ককে দেখতে পাচ্ছে না, বরং সিউকেজুকেই হাওয়ায় উড়তে দেখতে পাচ্ছে। নেক্সট সিনে সিউকেজুকে মিডনাইট স্টুডিওতে দেখি। জুন সিউকেজুকে জোর করে বিয়ের কাপড় পরিয়ে দেয়, কারণ স্টুডিওতে ব্রাইডাল ভূত এসেছে। তার লাস্ট ইচ্ছা সে কিস করার অবস্থায় একটা ছবি তুলতে চায়, আর এই কাজটা সিউকেজুকে করতে হবে। সিউকেজু অনেক ভয় পাচ্ছে, তাই কিস করতে বারণ করে দেয়। জুন বলে তুমি যদি এরকম করো তাহলে মেয়েটির লাস্ট উইশ পূরণ হবে না, মেয়েটি এখানে 3 দিন থাকবে, আর যদি লাস্ট উইশ পূরণ হয়ে যায় তাহলে তাড়াতাড়ি চলে যাবে। সিউকেজু অনেক সাহস করে মেয়েটিকে কিস করতে যায়, আর তখনই মেয়েটি তার রিয়েল রূপে চলে আসে। এটা দেখে তো সিউকেজু জোরে চিল্লানি দেয়। সিউকেজু বলে একে কিস করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। সিউকেজু এটা বলে ফেলায় ভূতটা তো শুনে অনেক রেগে যায়, তাই সিউকেজুকে মারতে যায়। তখন পার্ক এসে সিউকেজুকে বাঁচিয়ে নেয়। বেচারি সিউকেজু এবারের মতো তো বেঁচে যায়।
নেক্সট সিনে দেখানো হয় আমাদের ড্রামার সেকেন্ড ফিমেল মেইন লিড হানের কাছে একজন ক্লায়েন্ট আসে কেসের বিষয়ে কথা বলতে। ক্লায়েন্টের উপর আরোপ ছিল সে তার কর্মচারীর সাথে মলেস্টেশন করেছে, বাট ক্লায়েন্ট সেটা স্বীকার করতে রাজি নন। এখানে দেখতে পাই হান উল্টো ক্লায়েন্টকেই কোশ্চেন করে, আপনি তো তার শ্লীলতাহানি করেছেন, সেটা অ্যাকসেপ্ট কেন করছেন না? এটা শুনে ক্লায়েন্ট রেগে যায়, বলে হ্যাঁ আমি শ্লীলতাহানি করেছি, তো এর জন্য আপনি আমার ফেভারে কেস নেবেন না? আপনি তো একজন প্রফেশনাল লয়ার, খুবই নাম করা সুমি, এত বড় লয়ার হয়ে ক্লায়েন্টের সাথে এভাবে কথা বলছেন? হান বলে আপনার কোথাও ভুল হচ্ছে, আমি সুমি না, আর এতক্ষণ যা কিছু বলেছেন সব আমি রেকর্ড করে নিয়েছি। আর তখনই ওখানে আসল সুমি চলে আসে, আর এসব দেখে ক্লায়েন্ট রেগে চলে যায়। মূলত এই অফিসের মালিক সুমি। সুমি এসে হানের উপর চিল্লাতে শুরু করে আর বলে তুমি আমার ক্লায়েন্টের সাথে এরকম কেন করো? হান সুমিকে বোঝানোর চেষ্টা করে আসলে ওই ক্লায়েন্ট কেমন। সুমি বলে তোমার এই অভ্যাসগুলো ছেড়ে দেওয়া উচিত। তুমি যখন ল নিয়ে পড়েছিলে তখন সবার আগে ছিলে, বাট এখন কি জানি তোমার কি হয়েছে, তার জন্য এখন তুমি জবলেস। তুমি এই বিষয়গুলো নিয়ে আর একবার ভাবো আর চিপ লিওনের থেকে মাপ চেয়ে নাও। বাট হান সুমির কোনো কথাই শোনে না, বরং বলে কাল আমার ইন্টারভিউ আছে, আর সেটা চিপ লিওনের কোম্পানি থেকেও বড়। কথা বলে হান বাইরে চলে আসে, আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চিপ লিওন কিভাবে অপমান করে হানকে, আর বলেছে তুমি এখান থেকে বের হয়ে কোথাও জব পাবে না, আর কেউ তোমাকে জব দিবেও না। নেক্সট সিনে সিইউকিজুকে দেখতে পাই তার প্রচন্ড শরীর খারাপ, এত পরিমাণে সে ভয় পেয়েছে গায়ে জ্বর উঠে গিয়েছে। জুন বলে তুমি ভূত মেয়েটির উইশ কেন পূরণ করলে না? যদি কিস করতে তাহলে সে এখান থেকে চলে যেত। সিইউকিজু বলে আজকাল ছোট ছোট ছেলে মেয়েরাও ডেট করে, আর ওই ভূতের বয়স তো প্রায় 33, সে কি কাউকে ডেট করেনি? হয়তো ভূতটি আমাদের মিথ্যে কথা বলছে। জুন বলে তুমিও তো কাউকে ডেট করনি, তোমার বয়সের তো প্রায় 35, তাও আমার তো ফার্স্ট লাভ ছিল, আর তুমি তো জানো আমি 3 বছর পর্যন্ত থাকবো, আর তাকে খুঁজে বের করতে হবে। আর তখনই জুন কোনো কিছু পোড়ার গন্ধ পায়, বাহিরে চারিদিকে আগুন লেগেছে। জুন আর সিইউকিজু বাহিরে চলে আসে আর আগুন নেভাতে শুরু করে। তখন ওখানে ওই মেয়ে ভূতকে দেখতে পাই, আসলে ভূতটি আগুন লাগিয়ে দিয়েছে। ভূতটি খুবই ভয়ঙ্কর ভাবে সিইউকিজুর দিকে তাকিয়ে থাকে। নেক্সট সিনে সোইনজুন নামে এক পেশেন্টকে দেখতে পাই। সোইনজুনের ওয়াইফ সোইনজুনকে খুবই কেয়ার করছে। এরপর সে কিছু একটা আনতে যায়, আর তখনই সোইনজুন চোখ খুলে আর তার ওয়াইফকে আসতে দেখে আবারও চোখ বন্ধ করে নেয়। তার ওয়াইফকে দেখতে পাই একটা বালিশ নিয়ে এসেছে সোইনজুনকে মারতে, আর বালিশ চাপা দিয়ে তার দম বন্ধ করে দেয়। আর এখানে তিনজনের আগুন নেভাতে নেভাতে অনেক কষ্ট হয়ে গেছে। সিইউকিজু বলে আমি ওই ডাইনিকে ছাড়বো না। আর তখনই ঘরের মালিক আসে, এসব কিছু দেখে বলে তুমি এ কি অবস্থা করেছো, আমার তোমাকে ঘর দেওয়াই উচিত হয়নি। না জানি এখানে তুমি রাতভর কি করো, আমি আর তোমাকে এখানে দেখতে চাই না, তাড়াতাড়ি আমার ঘর খালি করে দাও। সিইউকিজু বলে আমি যে টাকা আপনাকে দিয়েছি সেটার কি হবে? কথা শুনে মালিক বলে এখানের অবস্থা দেখো, এখানের যে লোকসান হয়েছে সেটা কি তুমি দেখো না? তাড়াতাড়ি নিজের জিনিস গুছিয়ে এখান থেকে চলে যাও। এই অবস্থার জন্য সিইউকিজু আবারও গৃহহীন হয়ে যায়। আসলে এটা প্রথমবার না, এরকম প্রায় সময়ই সিইউকিজুকে ঘর ছাড়তে হয়। পরের সিনে হানের বাড়ির মালিককে দেখতে পাই। হানও কয়েক মাস ধরে ভাড়া দেয় না, তাই যখনই ভাড়া নিতে আসে হান তো ঘরের দরজাই খোলে না, তাই বাড়ির মালিক একটা টুলের দরজার সামনে টানিয়ে দিয়ে যায়। হান এরপর বের হয়ে যখন টুলেট দেখে তখন ছিঁড়ে ফেলে। এরপর তাড়াতাড়ি রেডি হয়ে চাকরির ইন্টারভিউ দিতে বের হয়। এদিকে সিইউকিজু আর জুনকে দেখে ঘরের সব জিনিস গোছায়। সিইউকিজু জুনকে বলে ঘর কি পেলে? জুন বলে আমাদের যে বাজেট, এতে করে ঘর পাওয়া মুশকিল। এরই মধ্যে সিইউকিজুর ফোনে ঘর ভাড়ার একটা নোটিফিকেশন আসে। তো ঘর দেখতে তো অনেক সুন্দর, বাট এত কম দাম কেন? এতে করে সিইউকিজুর সন্দেহ হয় এটা আবার হন্টেড হাউস নয় তো। কিন্তু তাদের কাছে কোনো ঘরও নেই, তাই সিইউকিজু বলে আমি গিয়ে দেখে আসছি। জুন বলে আমিও তোমার সাথে আসি। সিইউকিজু বারণ করে দেয়। এরপর জুন গোস্ট কিটে দেয়। তো সিইউকিজু ভাব নিয়ে বলে আমি সেই ছোটবেলা থেকে ভূতের সাথে লড়াই করছি, এটা আমার দরকার নেই। পরের সিনে দেখি সিইউকিজু ওই বিল্ডিং এ যায়। যখনই ভিতরে যায় তখন ওখানে অনেক ভূত দেখতে পায়, তাও ভাব নিয়ে এগিয়ে যেতে শুরু করে।
বাট যখনই ভূতেরা তার উপর হামলা করবে তখনই সিউকিজি দৌড়ে এক লিফটে ওঠে। বাট লিফটের ভিতর আরো একটা ভূত ছিল, সিউকিজিকে মারতে হামলা করে। আর এদিকে দেখতে পাই হান ওই বিল্ডিং এ ইন্টারভিউ দিতে আসে। যখনই লিফটের সামনে আসে তখনই লিফটের দরজা খুলে যায় আর সিউকিজু হানের সাথে ধাক্কা খায়। এরপর দেখি হান লিফটে ওঠে আর সাথে সাথে সিউকিজিও ওঠে। আর ভূতটা যখনই লিফটে উঠতে যাবে তখন সে লিফটে উঠতে পারে না, উল্টে ধাক্কা খেয়ে দূরে গিয়ে পড়ে। সিউকিজিও তো হানকে জড়িয়ে ধরে, সে নিজেও বুঝতে পারছে না ভূতটা কেন ভিতরে আসতে পারলো না। সিউকিজু হানকে জিজ্ঞেস করে এটা কি ছিল। হান তো সিউকিজুর কথা কিছুই বুঝতে পারছে না। সে বলে আমি 12 নম্বর ফ্লোরে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো আর নতুন ড্রামার এক্সপ্লেনের জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ।